হ্যাঁ, অনেকদিন ধরে এই সুযোগটার অপেক্ষা ছিলাম সুন্দরী। ঝোপের আড়ালে চলো, দুজনের মধ্যে কিছু হলেও কেউ দেখতে পাবে না। প্রতিদিনের মতো টিউশনি করিয়ে বাড়ি ফিরছিল প্রতিভা। ফেরার পথে বারবার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করে তার পেছন পেছন আসছে। পুরো জায়গা জুড়ে শুনশান নীরবতা বিরাজমান। বিপদে পড়লে যে কাউকে সাহায্যের জন্য ডাকবে সেটারও উপায় নেই। প্রতিভা দেখার জন্য দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। কাউকে দেখতে না পেয়ে পুনরায় হাঁটতে শুরু করলো। কয়েক কদম এগিয়ে যাওয়ার পর হঠাৎ তার ওড়নায় টান পড়ল। হ্যাঁ, অনেকদিন ধরে এই সুযোগটার অপেক্ষা ছিলাম সুন্দরী। ঝোপের আড়ালে চলো, দুজনের মধ্যে কিছু হলেও কেউ দেখতে পাবে না। বলে মুবিন বিশ্রী হাসি হাসলো। মুবিনকে সামনে দেখে প্রতিভার ভেতরটা ভয়ে ঘিরে ধরল, কিন্তু বাহিরে থেকে তাকে এতটুকু বিচলিত হতে দেখা গেল না। কঠিন গলায় জবাব দিল, সামনে থেকে সরুন তো, দেরি হয়ে যাচ্ছে। তোমাকে তো এত সহজে যেতে দিচ্ছি না। আগে আমার প্রস্তাব গ্রহণ করো, তাহলে নিশ্চিন্তে বাসা পৌঁছে দেবো, প্রমিস। প্রতিভা চোখ মুখ খিচে ফেলল। এমন বিশ্রী প্রস্তাব কোনো মানুষ কাউকে দিতে পারে সেটা মুবিনকে না দেখলে সে জানতো না। কথা না বাড়িয়ে প্রতিভা পাশ কাটিয়ে চলে যেতে উদ্গ্রীব হলে মুবিন পেছন থেকে প্রতিভার হাত টেনে ধরল। প্রতিভা মুবিনের এহেন কর্মকাণ্ডে সজোরে চড় মারল মুবিনের গালে। ঘরে মা বোন নেই আপনার, কিভাবে পারেন একটা মেয়েকে এমন কুপ্রস্তাব দিতে? তো বাঁধে না আপনার মনে? প্রতিভার চড় খেয়ে মুবিন তৎক্ষণাৎ রেগে যায়। প্রতিভার দিকে এগিয়ে এসে বলল, অনেক সহ্য করেছি তোকে, এবার এখন আপোষ করো। দেখি কে তোকে আমার হাত থেকে বাঁচায়। বলে জোরপূর্বক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মুবিন। প্রতিভা চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করতে চাইল। ফলাফলস্বরূপ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, এমনকি কেউ শুনেও আসেনি। এলাকার সবাই মুবিনকে ভয় পায়। মুবিনের বাবা এলাকার চেয়ারম্যান। বাপের ক্ষমতার দাপটে মুবিন এলাকায় মাস্তানি করে বেড়ায়। একবার এক এক মেয়েকে উত্ত্যক্ত করে বেড়ায়। যারা তাকে বাধা দিতে গিয়েছে তাদেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। মোট কথায় ক্ষমতার দাপটে একের পর এক অন্যায় করে বেড়াচ্ছে মুবিন। আর সাধারণ জনগণ হাত পা গুটিয়ে চুপচাপ বসে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। সেরকমই ভুলবশত একদিন প্রতিভাকে তার চোখে পড়ে যায়। অবাক করার বিষয় যে সে বিরক্ত না করে সরাসরি প্রতিভার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। প্রতিভার বাবা প্রস্তাবটি নাকচ করে দেন। জেনে শুনে তিনি মেয়ে এমন কারোর হাতে তুলে দিতে পারেন না। এতে মুবিন খুবই অপমানিত বোধ করে। সেদিন পরিবারের সকলের সামনে হুমকি দিয়ে আসে। সুযোগ বুঝে সে প্রতিভাকে জোর করে তুলে নিয়ে গিয়ে হলেও বিয়ে করবে। প্রতিভা বুঝলো তাকে কেউ সাহায্য করতে আসবে না, নিজের প্রতিরক্ষা নিজেকেই করতে হবে। মুবিনের হাত থেকে সহজে সে ছাড়া পাবে না। উপায় না পেয়ে সরাসরি মুবিনের অন্ডকোষ বরাবর জোরে লাথি বসিয়ে দিল। যন্ত্রণায় সাথে সাথে মুবিন প্রতিভার হাত ছেড়ে দিয়ে মাটিতে বসে কাতরাতে শুরু করলো। এই সুযোগে প্রতিভা সেখান থেকে পালিয়ে গেল। মুবিনের সাঙ্গপাঙ্গগুলো বোধ হয় তার আশেপাশে ছিল। তারা মুবিনকে ধরতে এলে মুবিন কয়েকজনকে প্রতিভার পেছনে পাঠিয়ে দেয়। আমির হামজা ড্রয়িং রুমে পায়চারি করছেন। দেয়াল ঘড়িতে তখন রাত ৮টা পেরিয়ে গেছে, অথচ ঘরের মেয়ে এখনো ঘরে ফিরে আসেনি। টিউশনি করতে গিয়ে এত দেরি তো হওয়ার কথা না? কোনো বিপদে পড়লো না তো মেয়েটা? কত নিষেধ করলেন মেয়েটাকে এখন টিউশনি করাতে না। বাইরে তার জন্য বিপদ ওত পেতে আছে। নাছোড়বান্দা মেয়ে তবুও বেরিয়েছে। আমির হামজার মা মর্জিনা খাতুন পাশের বাসায় নিজের বড় ছেলের সাথেই থাকেন। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন নাতনির খবর জানতে। ঘরের মেয়ে এখনো ঘরে ফিরে আসেনি। বাসায় সবাই এতক্ষণ ঠাউর করতে পেরেছে। বাজান মাইয়াগার কোনো খবর পাইছো? না মা, বুঝতেছি না কি করব। নানার বাড়ি একবার খোঁজ নিয়ে দেহ গেছেনি? সব জায়গায় খোঁজ নিয়েছি মা, কোনো আত্মীয়দের বাসায় যায়নি সে। কোথাও এমনটা নয় তো? চেয়ারম্যানের ছেলে মুবিন আমার মেয়ের কোনো ক্ষতি করে বসেনি তো আবার? কথাটা ভাবতে আমির হামজার সাথে সাথে বাসায় অন্যরাও আটকে উঠলেন। সাইদা বেগম স্বামী এবং তার মেয়ের উপর অনেক বিরক্ত। সে এতদিনে স্বামীর আড়াল থেকে সব রাগ ঝাড়লেও এবার সরাসরি রেগে গেছেন।
স্বামীকে রেগে চেঁচিয়ে বললেন, আগেই বলেছিলাম মেয়েটাকে হয় বিয়ে দাও নয়তো সসম্মানে ওই ছেলের হাতে তুলে দাও। না, তিনি তাকে পড়াবেন। মেয়ের একটা মতামত আছে না, মেয়ে যা চাইবে সেটাই হতে হবে। বলি এমন মেয়ের আবার কিসের মতামত শুনি? আরেকজনেরটা খায় পড়ে, তাকে এত কিসের জন্য প্রশ্রয় দেয় সবাই, বুঝি না আমি। এখন যখন মুখে চুনকালি মাখবে তখন সবাই আমার কথার গুরুত্ব বুঝবেন। বলি ঘরে যে আরো একটা মেয়ে পড়ে আছে, তাকে কি করব আমি? তাকেও তো পরের বাড়িতে পাঠাতে হবে নাকি? মর্জিনা খাতুন যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। সব সহ্য করলেও তিনি মা মরা মেয়েটার সম্পর্কে কেউ কিছু বললে সহ্য করেন না। ওই বজ্জাতের হাড্ডি তোরে কে নাক গলাইতে কইছে? আমার নাতনির লাইওনো হেগার বাপসার বাচ্চা আছে, হেগুনো যদি না দেহে তাইলে আমি মর্জিনা খাতুন এখনো জিন্দা আছি। হ্যাঁ, সারাদিন তো এই দাপটি দেখান, প্রতিভাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনেন। দেখি পারেন কিনা। যদি পারেন তাহলে বুঝবো আপনারাই ঠিক, আমি ভুল। আমির, তোর বউরে ক আমারে না রাগাইতে, হেলে কিন্তু বেশি বালা হইব না, কই দিলাম। আমির হামজা বুঝিয়ে শুনিয়ে মাকে ঘরে পাঠিয়ে চললেন মেয়ের খোঁজে। মা মরা মেয়েটার কিছু হলে তিনি মরার পর পুনামকে কী জবাব দেবেন, যেখানে মৃত্যুর আগে তিনি পুনামের কাছে প্রতিভার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। একমাত্র প্রতিভাই হলো পুনামের শেষ স্মৃতি। সে শেষ স্মৃতিটুকু এভাবে হারিয়ে যেতে তিনি দিতে পারেন না। তার জন্য তাকে যা করতে হয় তিনি করবেন, যত দূর যেতে হয় দরকার পড়লে সেটাও করবেন। মুবিনের দলের ছেলেগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছেলেটি হলো রিয়াদ। বয়সে মুবিনের সমবয়সী হওয়ায় দুজন দুজনকে তুই তুকারি করে সম্বোধন করে। রিয়াদ এসে জানালো তারা প্রতিভাকে ধরতে পারেনি। তার আগেই প্রতিভা তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। রিয়াদের কথা শুনে মুবিনের মাথায় রক্ত উঠে গেছে। রেগে হাতে থাকা হকি স্টিকটি সামনের দেয়ালে ছুঁড়ে মারল। রিয়াদের কলার চেপে ধরে বলল, দূর হ সামনে থেকে, সব কয়টা অপদার্থের দল। একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, তোদেরকে রাখি কিসের জন্য? মুবিনের রাগ সম্পর্কে সবাই জানে। মাথা নিচু করে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে মুবিন আবারও চেঁচিয়ে উঠল, যেতে বলছি না, যাস না কেন? বাইরে এসে দলের একজন রিয়াদকে জিজ্ঞেস করলো, আপনি যে মিথ্যে কথা বলতেছেন এটা কি ঠিক করলেন? যদি জানতে পারে আপনি মিথ্যে বলতেছেন তখন? রিয়াদ ছেলেটির দিকে দাঁতে দাঁত চেপে তাকালো, বলল, মুবিনকে দেখেছিস কিভাবে রেগে আছে? যদি সে জানতে পারে আমাদের জন্য পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে একটাকেও জীবন্ত রাখবে না। সুতরাং যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ বসে বসে দেখ, দোয়া কর মেয়েটা যেন গুরুতর কিছু না হয়। আমির হামজা যত আত্মীয়র বাসায় আছে সবার বাসায় খোঁজ নিয়েছেন, এমনকি প্রতিবার বান্ধবীদের যাদের বাসা চেনেন সবার বাসায় গিয়েছেন, কোথাও পাননি। মধ্যরাত পর্যন্ত বাসার বাইরে খোঁজ চালিয়ে মেয়েকে না নিয়েই এক বুক হতাশা নিয়ে বাসায় ফিরে আসলেন। সেদিন সারাটা রাত নির্ঘুম কাটালেন সবাই। শুধু সাইদা জোরপূর্বক মেয়েকে নিয়ে রুমের দরজা আটকে রইল। সে যতটা পারে দায় এড়িয়ে চলছে। প্রতিভা এলো কি না এলো এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বললেই চলে। প্রতিভা সারা রাত বাসার বাইরে, রাত পেরিয়ে ভোর হতে চলল। এত সময় পেরোলো অথচ এখনো বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসেনি। এমতো অবস্থায় কারোর চোখে ঘুম আসার কথাও না। আমির হামজা সিদ্ধান্ত নিলেন তিনি সকালটা হলেই বেরিয়ে পড়বেন। সিদ্ধান্ত নিলেন তিনি থানায় যাবেন। অনেক অপেক্ষা করেছেন, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে মেয়েটাকে হয়তো অক্ষত অবস্থায় ফিরে পাবেন না। ভোরের আলো ফুটতে না ফুটতে বাইরে প্রচণ্ড চেঁচামেচি শোনা গেল। বাড়ির বাহিরে চেয়ারম্যানের ছেলে মুবিন তার দলবল সমেত হাজির হয়েছে। কেউ ভয়ে বাড়ির বাহিরে বের হচ্ছে না দেখে ভাঙচুর শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে আমির হামজা তারপর সাহস করে পাশের ঘর থেকে বড় ভাই এবং ভাইপো বেরিয়ে এলো। মুবিন আমির হামজাকে উদ্দেশ্য করে বলল, কোথায় লুকিয়ে রেখেছেন মেয়েকে শ্বশুর মশাই? আজকে তো তাকে না নিয়ে ফিরছি না। আমির হামজা বুঝতে পারলেন না যদি প্রতিভা তাদের কাছে না থাকে তাহলে গেল কই। চোখে মুখে তাকে ধোঁয়াশা ঘিরে ধরেছে যেন। তিনি সেটা মুবিনকে বুঝতে দেননি, বরং ভেতরে ভেতরে চেপে গেলেন। বললেন, আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব না, এটা তো আগেই বলেছি, আর কতবার বললে আপনি শুনবেন? মুবিন একবার যেটা চায় সেটা নিজের করেই ছাড়ে।
আমার এখন আপনার মেয়েকে আমার ভালো লেগেছে, তাই তাকেই আমার চাই। কতজনের এমন বড় ঘরের ছেলের হাতে মেয়ে বিয়ে দেওয়ার সৌভাগ্য হয় বলেন তো? তাই বলছি চিন্তা করবেন না, শুধু বলেন আপনার কি চাই, কত টাকা লাগে দেব, বিনিময়ে প্রতিভাকে আমার হাতে তুলে দিন। ক্ষমতার দাপটে হাঁটুর সমান বয়সী ছেলে হয়ে যাচ্ছে তাই ব্যবহার করছে মুবিন। আমির হামজা আজ ক্ষমতার অভাবে কিছুই করতে পারছেন না। সমাজে ক্ষমতাহীন অভিভাবক হয়ে বুঝি বড্ড ভুল করলেন তিনি, ভেবে ভেতরটা চুরমার করে দিল আমির হামজার। অনেক হুমকি ধমকির পর শেষে সোজা সাপটা জানিয়ে গেল আগামী 5 দিনের মধ্যে প্রতিভাকে তার হাতে তুলে না দিলে সে অন্য ব্যবস্থা গ্রহণ করবে। এমন ব্যবস্থা নেবে ইহকালে যেন তার পরিবারের সমাজের সামনে মুখ দেখাতে না পারে। মুবিন সহ তার দলবল চলে গেলে আমির হামজা প্রস্তুতি নেন তিনি থানায় যাবেন। সাইদা বেগম ঘরের ভেতর থেকে বলতে বলতে তেড়ে এলেন। কোন দাবিতে থানায় যাবে শুনি? আমার থানায় যাওয়ার কারণ তোমার অজানা নয় সাইদা। থানা পুলিশ করলে বেশি ভালো হবে না, কিন্তু বলে দিলাম আমি। আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর মুবিনের হুমকি। থানা পুলিশের সাহায্য ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। ঘরের ব্যাপার থানা পুলিশ পর্যন্ত গড়ালে আমি আমার মেয়েকে পাত্রস্থ করব কিভাবে? একটা মেয়ের কথা ভাবলেই হবে, বাকিটা কে কি করব? হ্যাঁ, ছাদে তুলে ধোয়া দিব? সাইদা, প্রতিভা যেমন আমার মেয়ে, তেমন সাদিয়া আমার সাথে সাথে আমারও মেয়ে। 2 মেয়ের ভবিষ্যতের কথা আমাকে চিন্তা করতে হবে। বেশ, এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমি বলে রাখছি, কান খুলে শুনে নাও। যদি থানায় যাও তাহলে আমি ও সাদিয়াকে নিয়ে বাপবাড়ি চলে যাব, সারা জীবনের জন্য তখন থেকো। বলে হনহনিয়ে ঘরের ভেতর চলে গেলেন সাইদা বেগম। জন্মের সময় মাকে হারায় প্রতিভা। দাদি মর্জিনা খাতুন নাতনির মায়ের অভাব গোছাতে ছেলেকে আরেকটা বিয়ে করান, বউ হিসেবে আনেন সাইদা বেগমকে। বিয়ের আগে সাইদা বেগমের আচার আচরণে মুগ্ধ হন মর্জিনা খাতুন। আমির হামজা বিয়েতে রাজি হচ্ছিলেন না। তার মন জুড়ে প্রতিভার মা পুনাম ঠায় জায়গা দখল করে বসেছিল তখনও। তিনি প্রতিভাকে নিয়ে সারা জীবন একাই কাটিয়ে দিতে চেয়েছিলেন। এদিকে ছোট্ট প্রতিভাও আস্তে আস্তে বড় হচ্ছিল। মেয়েটা যখন কথা বলতে শিখেছে তখন থেকেই মায়ের জন্য চটপট করত। এজন্য একসময় মায়ের পীড়াপিড়ি আর ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমির হামজা বিয়ে করতে রাজি হন। বিয়ের কয়েক বছর বেশ ভালোই কাটছিল। সাইদা বেগম অনেক আদর করতেন প্রতিভাকে, সেটা দেখে সবার চোখ জুড়িয়ে যেত। ভাবতো সব সৎ মায়েরা হয়তো একরকম হন না। বিয়ের 2 বছর বাদে তখন প্রতিভার 6 বছর বয়সে সাদিয়ার জন্ম হয়। তারপর থেকে সে সাইদার চোখে বিরক্তির কারণ হতে শুরু করলো, যেমনটা বাকি সবার ক্ষেত্রে হয়। প্রতিভার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সবচেয়ে বেশি বিপত্তি বাঁধল কিছুদিন পূর্বে যখন মুবিন বাড়ি বয়ে ঝামেলা বাঁধাতে আসলো। তখন থেকে সাইদার সবার চোখের সামনে চক্ষু শুলে রূপান্তরিত হয় প্রতিভা। কথায় আছে, মা মারা গেলে বাবাও পর হয়ে যায়। এদিক থেকে প্রতিভার সাথে ভিন্ন কিছু ঘটেছিল, বরঞ্চ বাবা তার 2 মেয়েকেই সবসময় সাপোর্ট করে। যাই করবেন 2 মেয়ের পছন্দে করবেন। মেয়েরা যেন তার 2 নয়ন। মাথায় আঘাত পাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে প্রতিভা। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। মাথাটা তখনও বেশ ভারী হয়ে আছে, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, এক হাতে স্যালাইন পুশ করা, শরীরের অনেক জায়গা ব্যথা অনুভব করলো। নড়ার মতো শরীরের এতটুকু ক্ষমতাও যেন নেই। মধ্যবয়স্ক একজন নার্স প্রতিভাকে চোখ মেলে তাকাতে দেখে জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছেন ম্যাম? জি, মোটামুটি ভালো লাগছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? কি হয়েছিল আমার? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাদের গাড়িতে হয়েছিল ওনারা আপনাকে এখানে নিয়ে এসেছেন। বলে নার্স সেখান থেকে প্রস্থান করলেন। প্রতিভা মনে করতে চাইল তার সাথে তখন কি ঘটেছিল, যার জন্য এখন তার এ অবস্থা। মনে পড়তে মুহূর্তে শিউরে উঠল সে, সাথে সাথে গায়ে মৃদু কম্পন তুলল। মনে পড়ল পেছনে মুবিনের লোকগুলো তাকে ধাওয়া করছিল, সেও তাদের থেকে নিজেকে বাঁচাতে প্রাণপণ দৌড়াচ্ছিল।
এভাবে মেইন রোডে চলেই এসেছিল, কিন্তু রাস্তায় গাড়িগুলো দ্রুত সামনের দিকে ছুটছিল, যার ফলে রাস্তা পেরিয়ে ওপাশে যাওয়াটা তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওই মুহূর্তে মনে তখন একটা চিন্তাই উকি দিচ্ছিল তার, নিজের এবং পরিবারের সম্মান বাঁচাতে যদি তাকে জীবন বিসর্জন দিতে হয় তবে তাই হোক, তবুও নিজেকে ওই লম্পট ছেলেটার হাতে তুলে দেবে না। প্রতিভা সুযোগ বুঝে রাস্তার এপাশে চলেই এসেছিল, কিন্তু তারপরও একেবারে কিনারায় আসার পরপরই তার সামনে একটা দ্রুতগামী কার এসে পড়ে। কারটির সাথে ধাক্কা লেগে নিমিষেই প্রতিভা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালে দেখতে পায়। না জানি কত সময় ধরে সে এখানে পড়ে আছে। বাসায় কি কেউ জানে তার অ্যাক্সিডেন্টের খবর? আশেপাশে পরিচিত কাউকে দেখতে পেল না প্রতিভা, এমনকি মধ্যবয়স্কা সেই নার্সটিকেও না। কিছুক্ষণ পরে নার্সটির দেখা মেলে। প্রতিভা তার থেকে জানতে পারল তাকে গতকাল সন্ধ্যায় এখানে অ্যাডমিট করা হয়েছে এবং চিকিৎসার সম্পূর্ণ খরচের ব্যবস্থা করেছেন যারা তাকে নিয়ে এসেছেন তারাই। তাই যাওয়ার সময় তাকে আর কোনো খরচ দিতেও হবে না। নার্সকে প্রতিভা জিজ্ঞেস করলো, ওনাদেরকে কি আপনি চেনেন, কিংবা যাওয়ার আগে ওনাদের কোনো অ্যাড্রেস দিয়েছে আপনাকে? নার্স মাথা নাড়ালেন। নার্সকে অনুরোধ করে প্রতিভা বাবাকে কল দিল। 2 বার রিং হওয়ার পরেও বাবা ফোন তুললেন না, তাই ভেবেচিন্তে দাদির নম্বরে ডায়াল করলো। দাদি হয়তো আশেপাশে কোথাও ছিলেন, তিনি রিসিভ করলেন। দাদির কণ্ঠস্বর শুনতে পেয়ে প্রতিভা খরা গলায় বলল, দাদু, আমি প্রতিভা। মর্জিনা খাতুন নাতনির কণ্ঠস্বর শুনতে পেয়ে আবেগে কেঁদে দিলেন। আপু, ওই গেছো গা, তুমি আমা ঘরে না বইলা? জানো তোমার বাপ কত খুঁজতাছে তোমারে। দাদু, আমি কোথাও যাই নাই। আপনি বাবাকে ফোন দেন, উনি কই আছেন? আমি ওনাকে ফোনে পাচ্ছি না। মর্জিনা খাতুন হাঁক পারলেন ছেলের উদ্দেশ্যে। বাপ কই গেছোস, তাড়াতাড়ি এই আনে আয়। আমির হামজা তখন বাহিরে উদাস মনে বাড়ির পেছনের পুকুরের পাড়ে বসেছিলেন। এক মনে তিনি আকাশের দিকে তাকিয়ে প্রতিভার কথাই ভাবছিলেন। আসার সময় সাথে করে ফোন নিয়ে আসেননি বিধায় তিনি প্রতিভার ফোন তুলতে পারেননি। মর্জিনা খাতুনের গলার আওয়াজ শুনে তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন। অনেকটা দৌড়ে মায়ের কাছে গেলেন। মর্জিনা খাতুন ছেলের দিকে ফোনটা এগিয়ে দিতে আমির হামজা কানে ফোন ঠেকালেন। প্রতিভা ফোনের ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমাকে ওরা একা পেলে ছেড়ে দেবে না। প্লিজ তুমি এসে আমাকে নিয়ে যাও। তুই কোথায় আছিস মা? আমাকে শুধু একবার বল বাবা, এক্ষুনি আসছি তোর কাছে। প্রতিভা হাসপাতালের নাম বলল। আমির হামজা তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। মর্জিনা খাতুন বেঁকে বসলেন, তিনিও যাবেন নাতনিকে আনতে। আমির হামজা মর্জিনা খাতুনকে বোঝালেন তিনি বয়স্ক মানুষ, বাইরে যদি চেয়ারম্যানের লোক ঝামেলা বাঁধায় তাহলে তাকে নিয়ে মুশকিলে পড়বেন। তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লেন। এমনকি বাড়ির বাকি সদস্যদেরও জানালেন না। আমির হামজা বাড়ির বাহিরে ভাইপো মুস্তফাকে পেলেন এবং তাকেই সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর আমির হামজা প্রতিবার কেবিনে চলে এলেন। মেয়েটার চোখ মুখ অনেকটা শুকিয়ে গেছে। আমির হামজাকে পেয়ে প্রতিভা যেন ধুধু মরুর মাঝে একটুখানি পানির সন্ধান পেল। প্রতিভা বাবাকে পেয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। আমির হামজাও নিজেকে আটকাতে পারেনি। প্রতিভাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাড়িতে পা রাখতে দাদি এসে জড়িয়ে ধরলেন নাতনিকে। জ্যাঠা জেঠিমা ছুটে এলেন তার দিকে। শুধু এলেন না, সাইদা বেগম, এমনকি সাদিয়াকেও আসতে দেয়নি। তিনি চান না সাদিয়া প্রতিভার ছায়াটুকু পর্যন্ত মারুক, না হলে সাদিয়ার সাথেও এরকম ঘটনা ঘটবে। সবার মুখে একটাই কথা, সারা রাত কোথায় ছিল, তারা এই অবস্থায় বা কি করে হলো। কালকের ঘটনা সবটা খুলে বলল প্রতিভা। মর্জিনা খাতুন জানালেন নাতনিকে আজকে তার কাছেই রাখবেন। সাইদার হাবভাব তার কাছে ভালো ঠেকছে না। কেন জানি মনে হচ্ছে ঘরে গেলে মেয়েটার ওপর আবার চেঁচামেচি করবে সাইদা। একে তো মেয়েটার ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছে, তার উপর শরীরের এই অবস্থা। এখন ঘরে গেলে সাইদা বেগম যদি তাকে উল্টোপাল্টা কিছু বলে বসে তাহলে প্রতিভা আরো ভেঙে পড়বে। প্রতিভার স্বাস্থ্যের দিকে তাকিয়ে রাজি হলেন আমির হামজা। তবে ভেতরে ভেতরে তিনি কঠিন একটা সিদ্ধান্ত নিলেন।
স্যালাইন হাতে পুশ করানোর কারণে সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি প্রতিভার। বাড়িতে ফেরার আগ পর্যন্ত খাওয়ার মতো মন মানসিকতাও ছিল না। মর্জিনা খাতুন রান্নাঘর থেকে খাবার এনে খাইয়ে দিলেন, তবে বেশিরভাগটুকু পাতেই রয়ে গেল। খাওয়া দাওয়া থেকে শুরু করে নিত্যদিনকার সকল কর্মকাণ্ড থেকে মন উঠে গেছে তার। মনের মধ্যে সব সময় এখন ভীতি কাজ করে, এই বুঝি মুবিন দলবল নিয়ে এসে পড়ে। কেন তার জীবনে এমন আমাবস্যা ঘনিয়ে এলো? কই, কিছুদিন আগেও তো দিব্যি সবার সাথে হেসে খেলে কাটিয়েছে। মর্জিনা খাতুন অনেক চেষ্টা করলেন বাকিটুকু খাওয়ানোর, কিন্তু পারেননি। শেষে এতটুকুতেই তিনি প্রতিভাকে ওষুধ খাইয়ে চলে গেলেন। সাদিয়া অনেকক্ষণ যাবৎ তাদের রুমের আশেপাশে ঘুরঘুর করছে। মায়ের পেটের বোন না হলেও প্রতিভাকে সে নিজের বোন বলেই মানে। তাদের মা একজন না হোক, বাবা তো একজনই। ছোট থেকে সাদিয়া খেয়াল করত মা তাকে যতটা আদর করত, ঠিক ততটাই অবহেলা করত প্রতিভাকে। প্রতিভা চুপচাপ সবটা সহ্য করত। সাদিয়া এই তো সেই দিনও জিজ্ঞেস করছিল, আব্বু, তোমার খারাপ লাগে না আম্মু যে তোমার সাথে কখনো ভালো করে কথা বলে না, নতুবা তোমাকে যে কখনো আদর করে না? প্রতিভা তখন দীর্ঘ একটা শ্বাস ছাড়ত, তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, কে বলেছে তোকে আম্মু আমাকে আদর করে না? আম্মু বলে যে ডাকতে দেয়, এটাই বা কম কিসের? অনেকে তো দেখি আম্মু ডাকার মতো সে মানুষটাই অবশিষ্ট থাকে না। আমি যে ডাকতে পারি সেটাই ঢের। প্রতিভা খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। সাদিয়া যে এসেছিল সেটা ততক্ষণে টের পেয়েছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এভাবে একা? ধারে দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করবে না বুঝি? সাদিয়া মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে গেছো, তাই তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম তুমি আসলে ঘুমিয়েছো নাকি। সাদিয়ার চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু কিসের অপরাধবোধ সেটা বুঝতে পারছে না প্রতিভা। যে সাদিয়া ছোটবেলা থেকে সব আবদার তাকে করত, সে সাদিয়া আজ তার থেকে দূরত্ব বজায় রাখছে। হয়তো মায়ের কড়া নির্দেশ, প্রতিভা থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে বলেছেন তিনি। আগে তিনি প্রতিভাকে অপছন্দ করলেও কখনো সাদিয়াকে তার সাথে মিশতে নিষেধ করতেন না, তবে নিত্যদিনকার খোঁটা দেওয়া থেকেও আবার বিরত থাকতেন না। এ বাড়িতে থাকতে হলে তাকে গন্ডারের চামড়া গায়ে লাগিয়ে নিতে হবে, এটা অনেক আগেই বুঝিয়ে গেছে প্রতিভা। আমির হামজা মনে মনে কঠোর একটা সিদ্ধান্ত নিলেন। মর্জিনা খাতুন ব্যতীত কাউকে জানাবেন বলে ঠিক করেছেন। প্রতিভাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ায় চাইতে এটা অনেক ভালো। আমির হামজা বিশেষ জরুরি তলবে আড়ালে মর্জিনা খাতুনকে ডেকে নিয়ে গেলেন। সবটা শুনে মর্জিনা খাতুনেরও পছন্দ হলো। আপাতত এটা ছাড়া আর কোনো উপায়ও নেই যে। রাতের বেলায় সাদিয়াকে পাঠালেন প্রতিভাকে দাদের ঘর থেকে নিয়ে আসতে। প্রতিভা ঘরে আসতে তিনি তাকে জামা কাপড় গুছিয়ে রাখতে বলে গেলেন। সাদিয়াকে সাথে রেখে গেলেন। আজকের রাত্রে সাদিয়া যেন প্রতিভার সাথে কাটায় এবং তাকে গোছানোর কাজে সাহায্য করে। প্রতিভাকে সামনে বসিয়ে সাদিয়া গোছানোর কাজে হাত লাগানো শুরু করে দিয়েছে। রুমের বাইরে শাহিদা বেগমের চিৎকার শোনা যাচ্ছে। তিনি জানতে চাইছেন আমির হামজার কাছে এসব তিনি কি করতে চাচ্ছে। আমির হামজা মুখে কোনো কথা বলছেন না, চুপচাপ প্রস্তুতি নিচ্ছেন। ভোরবেলায় তিনি প্রতিভা এবং সাথে নিজের মাকে নিয়ে বেরিয়ে যাবেন। শাহিদা বেগম আন্দাজ করতে পারলে ঝামেলায় পড়তে পারে, তাই ঠিক করেছেন যতক্ষণ পর্যন্ত তিনি প্রতিভাকে নিরাপদ জায়গায় রেখে না আসছেন ততক্ষণ অবধি কিচ্ছুটি কাউকে জানাবেন না। বড়জোর নিজের মাকে জানিয়েছেন, তার কারণ একমাত্র তিনি মর্জিনা খাতুন ব্যতীত কাউকে বিশ্বাস করেন না। একবার বিশ্বাস করে তিনি প্রতিভাকে শাহিদা বেগমের হাতে তুলে দিয়েছিলেন। এতদিন না বুঝলেও এখন বুঝতে পারছেন, পর সবসময় পরই হয়, সৎমা কখনো আপন মায়ে রূপান্তরিত হয় না। শাহিদা বেগম ক্রোধে ফেটে যাচ্ছেন যেন। বললেন, কি হচ্ছে বলছো না কেন? সাদি ওই রুমে কি করে? আমার নিষেধ থাকা সত্ত্বেও কেন পাঠিয়েছে ওর কাছে? চুপ করবে। সাদিয়া কোথায় গেছে? কেন গেছে? কি? ও ওর বোনের কাছে গেছে, যেখানে সব সময় যায়, আর আজকেও সেখানে থাকবে, ব্যাস। সাদিয়া আমার একমাত্র মেয়ে, ওর কোনো ভাই বোন নেই, বুঝেছো? তাই সে ওই রুমে থাকতে পারবে না।
বলে প্রতিভার রুমের দরজা ধাক্কাতে শুরু করলেন। সাদিয়া, দরজা খোল বলছি, এক্ষুনি বেরিয়ে যা ওই ঘর থেকে। আমির হামজা চোয়াল শক্ত করে ফেললেন। সাইদা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। প্রতিবার শরীরের দিকে তাকিয়ে হলেও সাদিয়াকে আজকের জন্য অন্তত থাকতে দাও। আমির হামজার মুখ থেকে কথাটা শোনা মাত্র সাইদা বেগমের মুখ থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে এলো। ও, এই ব্যাপার? তাহলে আমার মেয়েকে দিকে নিজের মেয়ের জন্য খাটানো হচ্ছে কেন শুনি? তোমার মেয়ে তুমি গিয়ে থাকতে পারো না? সাদিয়া কেন ওই মেয়ের দেখাশোনা করবে? আমির হামজার ধৈর্যের বাঁধ যেন এবার সত্যি সত্যি ভেঙে যাওয়ার উপক্রম। এমনকি থাপ্পড় দেওয়ার জন্য তিনি উদ্যত হয়েছেন। কিন্তু সাইদা বেগমের ভাগ্য প্রসন্ন ছিল, নয়তো সত্যি সত্যি তাকে এ বয়সে এসে স্বামীর হাতে মারতে হতো। সাইদা বেগমের মুখ দিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বের হয়ে আসছে। আমির হামজা জোরে ধমক দিয়ে সাইদা বেগমকে শাসালেন, বললেন, আজকাল বেশি বাড়াবাড়ি করছো দেখছি। এতদিন চুপচাপ সবটা সহ্য করলেও এবার থেকে আর নয়। সাদিয়া একা তোমার মেয়ে নয়, সাদিয়া আমারও মেয়ে। যেহেতু আমি ওর বাবা, তাই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার চেয়ে আমার বেশি। আস্তে আস্তে আমির হামজা সাইদা বেগমের ভেতরকার রূপ ঝলক দেখতে পাচ্ছেন। এতদিন তাহলে ভেতরে ভেতরে মেয়েটার ওপর অনেক অন্যায় করে চলেছে সাইদা, অথচ তিনি এসবের কিছুই টের পাননি। সবসময় হাস্যোজ্জ্বল চেহারায় যে প্রতিভাকে তিনি দেখে এসেছেন, আসলে হাসির আড়ালেও যে সে কতটা কষ্ট লুকিয়ে রাখত, সেটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। প্রতিবার ছোটবেলা থেকেই তিনি যতক্ষণ বাড়িতে উপস্থিত থাকতেন, ততক্ষণ প্রতিভাকে যেন কোনো কাজে লেগে থাকতে দেখতেন, যে কোনো কাজে লেগে থাকতে দেখতেন। ভাবতেন মেয়ে মানুষের ছোটবেলা থেকেই ঘরদোরের কাজে পারদর্শী হওয়া জরুরি। এ আর এমন কি, কিন্তু তাকে দিয়ে যে জোর করে কাজগুলো করানো হতো সেটা কখনো ভেবে দেখেননি। সারা রাত আমির হামজা ঘুমোতে পারলেন না। মেয়েটাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও দূরে পাঠিয়ে দেবেন, না জানি সেখানে কিভাবে থাকবে। আদৌ সেখানের পরিবেশ মানুষজনের সাথে মানিয়ে নিতে পারবে তো, নাকি তাদের থেকে এর চাইতে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। ভোরের আলো ফুটতেই তিনি প্রতিভা এবং মর্জিনা খাতুনকে নিয়ে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য মর্জিনা খাতুনের বাপের বাড়ি। প্রতি বছর এ সময় তিনি একবার করে হলেও অন্তত সেখানে যান। বিশেষ করে এ সময়টায় মিস দেন না। মর্জিনা খাতুন সকালের দিকে নাতনিকে নিয়ে ভাইয়ের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। কিছুদিন মর্জিনা খাতুন সেখানে কাটাবেন, তারপর প্রতিভা পুরোপুরি সুস্থ হলে চলে আসবেন। প্রতিভা দেখল বাবা তাকে তার সুপরিচিত কয়েকজন মানুষের কাছে নিয়ে এসেছে। এখানকার সবাইকে সে সেই ছোটবেলা থেকে চেনে। দাদির মুখে শুনেছে বাবাকেও নাকি এনারা দুজন পড়াশোনা শিখিয়ে এত দূর এনেছেন, না হলে পরিবারের অনটনে বাবার পড়াশোনা মাঝপথে শেষ হয়ে যেত। যাদের অবদানের জন্য বাবা আজকে এখন তাদের এখানকার স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করছেন, তাই এনাদের কাছে প্রতিভারা সব সময়ের জন্য কৃতজ্ঞ। ঢাকার যানজট নিত্যদিনের ব্যাপার। যাদের গ্রামীণ পরিবেশ ছেড়ে ঢাকায় থাকার শখ বেশি, তারা বেশি না, কম করে এক সপ্তাহ বাসা থেকে বের হলেই শখ মিটে যাবে। জ্যামে বসে গরমে সিদ্ধ হয়ে নিশ্চিত আগে এই কথাটাই বলবে। থাক বাপু, আমার গ্রামই ভালো। মর্জিনা খাতুন এক সপ্তাহের মতো ভাইয়ের বাসায় থেকেছেন। এক সপ্তাহ বাদে মোস্তফা এসে তাকে নিয়ে গেছেন। মোস্তফার কাছে প্রতিভা বাড়ির খবরাখবর জানতে চাইলে সে খোলাখুলি তেমন কিছুই জানায়নি, শুধু বলেছে, মুবিন তোকে না পেয়ে সাদিয়ার যেন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তোরা চলে আসার 2 দিন পর চাচি সাদিয়াকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। গত এক সপ্তাহে প্রতিভার জীবন থেকে অনেকখানি বদলে গেছে। ছোটবেলা থেকে যে পরিবেশটা দেখে বড় হয়েছে, এখন সেটার থেকেও ভিন্ন এক পরিবেশে সময় কাটাচ্ছে। মর্জিনা খানমের ভাই মোতালেব সাহেব তার স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং 2 নাতি নাতনি নিয়ে থাকেন। মোতালেব সাহেবের নাতনিদের সাথে প্রতিভা এখনো তেমন মিশতে পারেনি। মোতালেব সাহেবের নাতনি মাইশা এবার একাদশ শ্রেণীর, এদিকে প্রতিভা এবার স্নাতক প্রথম বর্ষের, তাই তাদের বয়সের পার্থক্য তেমন একটা নেই। মাইশা সব সময় নিজের ফোন নিয়ে ব্যস্ত সময় কাটায়। বাসায়
কোনো কিছুতেই তেমন ধ্যান জ্ঞান নেই বললেই চলে। প্রতিভার সাথে অবশ্য মাঝে মাঝে দু চারটে টুকটাক কথা বলে। মাইশার মা সম্পর্কে প্রতিভার চাচি হন। চাচি তাকে যথেষ্ট সময় দেন, এতে করে প্রতিবারও চাচির সাথে টুকটাক কাজকর্মে সময় কেটে যায়। সকালে নাস্তার কাজে প্রতিভা তার চাচিকে সাহায্য করছিল। মোতালেব সাহেবের স্ত্রী রান্নাঘরের কাজ দেখতে এলেন। প্রতিভা অনেক আগে একবার মোতালেব সাহেবের বাড়ি এসেছিল, তখন দেখেছিল তার স্ত্রী বাসার সব কাজ একা হাতে সামলাতেন। মহিলার প্রায় কথাবার্তার মধ্যে আঞ্চলিক এবং শুদ্ধ ভাষায় একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তিনি রান্নাঘরে একটি টুলে বসে বলতে লাগলেন, জানো দাদুমণি, তোমার চাচির বয়সে থাকতে আমি একা একা সব কাজ সামলাতাম। জি দাদু, ছোটবেলায় একবার এসেছিলাম আপনাদের বাসায়, তখন খেয়াল করেছিলাম। প্রতিভা বলল, এখন তোমার চাচি সব করে, যদিও একজন বুয়া রাখছিল তারে হাতে হাতে কাজ কইরা দেবার লই, কিন্তু কি আর বলুম, হ্যাঁ এত অনিয়ম করে না, কি যে বলুম। আর তুমি একটু তোমার চাচিরে হাতে হাতে আগাইয়ে দিও, কেমন? প্রতিভা মাথা নেড়ে সম্মতি জানালো। ছোট করে জবাব দিল, আচ্ছা। চাচি পরোটা চুলো থেকে নামিয়ে প্রতিভাকে বললেন, দেখেছো কত বেলা হয়েছে, মাইশাটা এখনো ঘুম থেকে ওঠেনি। ওর তো কলেজে যেতে লেট হয়ে যাবে, তুমি কি একটু কষ্ট করে ডেকে দেবে? জি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। প্রতিভা চলে যেতে মোতালেব সাহেবের স্ত্রী বসা থেকে উঠে দাঁড়ালেন। ছেলের বউকে উদ্দেশ্য করে বললেন, শোনো বউ, প্রতিবারে দিয়া যতদূর পারো কাজ করাইয়ে নিবা। একটা মানুষের খাওন দাওন তো আর কম খরচ যায় না। মোতালেব সাহেবের ঔষধের ব্যবসা, এ ব্যবসার মাধ্যমেই তিনি ছেলে মেয়েদের মানুষ করে ভালো ঘরে বিয়ে শাদী দিয়েছেন। আমির হামজাও ওনার কাছ থেকে মানুষ হয়েছেন। দোকানে কম বয়সী দু চারটে ছেলে থাকায় প্রায় প্রতি সন্ধ্যায় সময়টা তিনি বাসাতে বসেই কাটান। প্রতিভাকে ডেকে মোতালেব সাহেব পাশে বসালেন, মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি দাদুমণি, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না দাদা, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা হচ্ছে না। প্রতিভার জবাবে মোতালেব সাহেব নিশ্চিত হলেন। কিছুর দরকার হলে তোমার দাদু তো আছে, তার কাছ থেকে চেয়ে নিও, সংকোচ করো না, কেমন? প্রতিভা মাথা নাড়ালো। মনে একটা প্রশ্ন বিধে আছে, বলবে নাকি বলবে না ভেবে পাচ্ছে না। সব চিন্তা ঝেড়ে ঝুড়ে বলেই ফেললো, দাদা, আসলে অনেক দিন তো হলো এখানে আছি, এর মধ্যে বাড়ির খবর কিছুই জানি না। যদি একটু বাড়িতে কথা বলে দিতেন। আচ্ছা, এই ব্যাপার। মোতালেব সাহেবের ব্যবহৃত সেলফোন পকেট থেকে বের করে দিয়ে বললেন, যাও কথা বলে আসো। প্রতিভা ফোন হাতে নিয়ে বারান্দার দিকে চলে গেল। রুমে সে সময় মোতালেব সাহেবের স্ত্রী প্রবেশ করলেন। কি ব্যাপার, দাদা নাতিনের সাথে কি কথা কয়? আর বলো না, মেয়েটার বাবার কথা মনে পড়ছে বুঝলে, আমাকে বললো কথা বলবে, এটাই বলেছিল। এখন দিন হয়েছে তো, এর জন্যই তোমার ভাগিনারাও শুনলাম মন খারাপ। কি দরকার ছিল মেয়ের এত বেশি পড়ানে? শহরের হইলে এক কথা, গ্রামে এত পড়া লাগেনি। মোতালেব সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। মহিলাকে শহরে এনেও তিনি চিন্তাধারার পরিবর্তন ঘটাতে পারলেন না ভেবে চাপা নিঃশ্বাস ছাড়লেন। কোথায় আর বেশি পড়লো, ওর বয়সে বা কত হবে, বড়জোর 18-19। তাদের কথার মাঝে প্রতিভা কথা শেষ করে এলো। মোতালেব সাহেবের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, দাদা, বাবা আপনার সাথে কথা বলবে। হ্যাঁ দাও। মোতালেব সাহেব অনেক সময় নিয়ে আমির হামজার সাথে কথা বললেন। কথা বলা শেষে তিনি মুখে হাসি ফুটিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, শুনলে তোমার ভাগিনার কথা? কি বলছে? বললো যে মামা প্রতিবার তো সামনে অ্যাডমিশন টেস্ট, তাকে একটু কষ্ট করে নিয়ে যায়, তা না হলে মেয়েটার পড়াশোনা একদম মাঠে মারা।
মোতালেব সাহেবের স্ত্রী চোখে মুখে বিরক্ত ফুটে উঠল। একে তো তাদের এখানে প্রতিভাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন, তার উপর মেয়ের ঢং দেখো, আবার নাকি পড়তেও যাচ্ছে। এরকম মেয়ে মানুষের এত কিসের শখ হয় তার বুঝে আসে না। স্বামীকে কিঞ্চিত রেগে বলল, খাওয়াই দাওয়াই তাতে হয় না, আবার পড়ানো লাগবে। হ্যার বাপরেও পড়াইছেন, এখন হ্যারও পড়াইতে হবে। এত ঠেকা কেন আমাদের? প্রতিবার এ বাসায় আসার পর টুকটাক থেকে শুরু করে আস্তে আস্তে এখন প্রায় সব কাজই করতে হচ্ছে। আগে যাও ছুটা বুয়া রেখেছিল, এখন সেটাও ছাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অবশ্য প্রতিভা আফসোস করে না। খাচ্ছে দাচ্ছে তার জন্য কাজ তো করতেই পারে, না হলে আরেকজনের ঘাড়ে বসে বসে খেতে নিজের কাছেও ভালো লাগে না। প্রতিভাকে ভোরবেলায় মাইশার মা এসে জাগিয়ে দিয়ে গেছেন, জানিয়ে গেছে আজকে বাসায় মেহমান আসবে। প্রতিভা যেন সব ঠিকঠাক সময় মতো করে রাখে। ফ্রিজ খুলে মাছ, মাংস, শাকসবজি যাবতীয় কয়েক আইটেম রান্নার কথা বলে চলে গেলেন। ছোট থেকে বাসার সব কাজ করতে করতে বড় হয়েছে প্রতিভা, যার দারুণ কাজ করা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। বিধায় প্রতিবার সবকিছু রান্না জানা আছে। দুপুরের দিকে বাসায় মোতালেব সাহেবের মেয়ে আয়েশা এবং তার ছেলেমেয়েরা দুদিনের জন্য বেড়াতে এসেছে। আয়েশার মেয়ে প্রতিভাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে এর আগে কোথাও প্রতিভাকে দেখেছে। প্রতিভার সম্পর্কে কাউকে জিজ্ঞেস করার আগেই আয়েশা জিজ্ঞেস করলো, ওকে। মোতালেব সাহেবের স্ত্রী বললেন, এটা আমাদের আমিরের মেয়ে, কিছুদিন এখানে থাকবে বলে এসেছে। প্রতিভার পরিচয় শুনে আয়েশা যেন চমকে গেল। প্রতিভাকে ভালোভাবে ওপর নিচ সবটা পরোক্ষ করে দেখল। ও আচ্ছা, ছোটবেলায় দেখেছিলাম তো, তাই চিনতে পারিনি। দেখতে অনেকটা বাবার মতোই হয়েছে। উত্তরে প্রতিভা কোনো প্রতিক্রিয়া জানালো না। সে নিজেও জানে না আসলে কার মতো হয়েছে। কেউ বলে মায়ের মতো, তো কেউ বলে বাবার মতো। মনে মনে সে তাদের সবাইকে জবাব দেয়, আসলে আমি দুজনের কারোর মতোই হইনি, বরং আমি আমার মতো হইছি। প্রতিবার ভাবনার মাঝে আয়েশা বলে উঠল, কিন্তু চোখগুলো দেখতে হুবহু মায়ের মতো পেয়েছে। তা তুমি কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ? প্রতিভা আয়েশার কথা শুনে অবাক হয়ে গেল। এই তো মাত্র বলল শুরুতে চিনতে পারেনি, তাহলে কিভাবে জানলো সে এবার ভার্সিটিতে ভর্তি হবে? আয়েশার মেয়ে রাতিশাও মায়ের কথায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। প্রতিভা জবাব দিল, অ্যাডমিশন টেস্টের উপর নির্ভর করবে। ও, আমাদের রাতিশাও তো তোমার সাথে এবার অ্যাডমিশন টেস্ট দেবে। দুপুরের লাঞ্চ শেষে যে যার রুমে রেস্ট নিচ্ছিল। রাতিশা আসার পর থেকে প্রতিভাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কিসের জন্য এমন ভাবে দেখছে সেটা সেই ভালো জানে। প্রতিভার রাতিশার সমবয়সী হওয়া সত্ত্বেও তাকে এভাবে তাকাতে দেখে ভিতর ভিতর প্রতিভা বেশ অস্বস্তি বোধ করছে। এমন এক পরিস্থিতিতে আছে যার জন্য এভাবে দেখার কারণটা সে জিজ্ঞেসও করতে পারছে না। ভোরবেলা থেকে এত কাজ করার কারণে ক্লান্তিতে প্রতিভার চোখ জুড়ে ঘুম নেমে এলো। তাই রাতিশার চক্ষু অগোচরে ঘুমিয়ে পড়ে প্রতিভা। রাতিশা বারান্দায় গিয়ে কাউকে ফোন করে জানালো, ভাইয়া একটা খবর আছে। ওপাশের লোকটার প্রতিক্রিয়া জানা গেল না ঠিকই, তবে কথার ধরন রাতিশাকে বেজায় চিন্তিত করে তুলেছে। কি বলছো? আমি এটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এরকম দু চারটে কথা বলে রাতিশা ফোন রেখে দিল। আয়শারা চলে যাবে আজকে। প্রতিভাকে সারা দিনে রাতিশা একবারের জন্য দেখেনি। কেন যেন প্রতিভা ও রাতিশাকে তেমন ভালো না। মেয়েটা তার দিকে কেমন করে তাকায়। রাতিশার চাহনি জুড়ে যেন কৌতূহলের শেষ নেই। প্রতিভা যতবারই সাথে থেকেছে ততবারই খেয়াল করেছে, কিন্তু একটা জিনিস আবার ভালোও লেগেছে। সেটা হচ্ছে রাতিশা আসার পর থেকে তার সাথে নিজে থেকে মেশার চেষ্টা করেছে, যেটা গত 15-20 দিনে মাইশাও করেনি। এরই মাঝে আয়েশা মোতালেব সাহেবের কাছে একটা প্রস্তাব রাখলেন। আব্বা, আপনাকে একটা কথা বলার ছিল। মোতালেব সাহেবের পত্রিকা থেকে চোখ সরিয়ে আয়েশার দিকে তাকালেন। হ্যাঁ বলো, কি বলবি?
বলছি প্রতিভা এখানে কত দিন ধরে আছে? এই তো প্রায় 20 দিন ধরে। কেন? আসলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সাথে করে প্রতিভাকে রাজশাহী নিয়ে যেতে চাই। আমার এতে অনুমতি দেওয়ার মতো কিছু নেই। তুই বরং প্রতিভার বাবার সাথে কথা বলে দেখ। ওর ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত ওর বাবাই তো নেবে, তাই না? আয়েশা কোনো এক অজানা কারণে সংকোচ ঘিরে ধরল। যদিও এ মুহূর্তে সেটা নিজের বাবার সামনে প্রকাশ করলেন না, কৌশলে এড়িয়ে গিয়ে বললেন, আব্বা আমি বলবো। বিষয়টা কেমন দেখায় না? আসলে কাল রাতে রাতেশা এসে আমাকে বলল প্রতিভাকে আমাদের সাথে নিলে হয় না। এখন আমি এটা কিভাবে বলি বলুন? রাতিশা পাশেই দাঁড়িয়েছিল। মোতালেব সাহেব তার দিকে তাকাতে সেও মায়ের কথায় মাথা নাড়ালো। আচ্ছা ঠিক আছে, আমি আমিরকে ফোন করে জানাই, দেখি সে কি বলে। নানা ভাই এখনই দিন না, আমরা আজ বিকেলেই তো রাজশাহী রওনাবো। আমির হামজা প্রতিদিন এই সময়টাতে ক্লাস করাতে ব্যস্ত থাকেন। আজও সেরকম ক্লাস করাচ্ছিলেন। মোতালেব সাহেবের ফোন পেয়ে ক্লাসের বাইরে বেরিয়ে আসলেন। মোতালেব সাহেব আমির হামজার সাথে প্রতিবার রাজশাহী যাওয়ার কথা বললেন। তাকে সবটা বুঝিয়ে বলতে তিনি জানালেন, আমার এখানে কি মত দেওয়ার আছে? আপনার আর মামির যেটা ভালো মনে হয় সেটাই করুন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আরেকটা কথা, প্রতিভা যেতে চাইলে ওকে বাধা দিয়েন না মামা। প্রতিভাকে একটু ফোন দিন। প্রতিভা এখানে আসার পর সহজে বাবার সাথে কথা বলতে পারে না। আমির হামজা প্রায় মোতালেব সাহেবের স্ত্রীর সাথে ফোনে কথা বলেন। প্রতিভার সাথে যখনই কথা বলেন তখনই বলেন প্রতিভা ঘুমাচ্ছে, নয়তো মাইশার সাথে বাহিরে গেছে। এমন সব উদ্ভট উছিলা দিয়ে এড়িয়ে যান। মোতালেব সাহেব বাসায় থাকা অবস্থায় তাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এই নিয়ে মাত্র 2 বার দেখেছে, আর 2 বারই তিনি প্রতিভাকে কথা বলতে দিয়েছেন। না হলে অন্যদের ভয়ে বলতে পারেনি। অনেক বাধার পরে প্রতিভা আমির হামজার সাথে কথা বলেছে, যার কারণে তখন তার গলা কাঁপছিল। ধরা গলায় বলল, বাবা আমাকে আবার কবে বাড়িতে নিয়ে যাবেন? আমি কি আর কখনো আপনাদের দেখতে পারবো না? প্রতিবার কণ্ঠস্বর শুনে আমির হামজারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। কণ্ঠস্বর শোনা মাত্রই চোখ জুড়ে পানি টলমল করছিল। প্রতিবার সামনে থাকলে হয়তো বুঝে ফেলতো তার জন্য তার বাবাও সমানতালে কষ্ট পাচ্ছে, কিন্তু পরিস্থিতি তার দুজোড়া হাত পা বেঁধে রেখেছে। জোরপূর্বক হাসি ফুটিয়ে বললেন, আমার প্রতিভা কি বাসার জন্য মন খারাপ হচ্ছে? ছোট বাচ্চাদের মতো দেখি কান্না করছে। প্রতিবার মন খারাপের সময় আমির হামজাকে এই একটা কাজ সব সময় করতে দেখা যায়। তাকে কথার ছলে হাসাতে বাধ্য করেন। এখন উল্টো সেরকম কিছুই হয়নি। আমির হামজা আড়ালে দীর্ঘশ্বাস ফেললেন। বাবার জন্য মনটা কি বেশি খারাপ হয়ে আছে তোমার? প্রতিভা কিছু বলল না। ফুপুর সাথে রাজশাহী যাবে, সেখান থেকে না হয় কিছুদিন ঘুরে আসো, দেখবে মন মেজাজ ভালো হয়ে গেছে। প্রতিভা জানে এখন তার ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য হয়ে রাজশাহী যেতে হবে, যদিও এখানে ইচ্ছে না থাকার মতো কোনো কারণও নেই তার কাছে। বরঞ্চ এখানে থাকলে যেভাবে থাকতো সেখানে গেলেও হয়তো এভাবেই থাকতে হবে। আমির হামজা ফোন রাখার আগে প্রতিভাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা মন দিয়ে পড়াশোনা করো কেমন? তোমার অনেক দূর পর্যন্ত যেতে হবে, তোমার মাও এটাই চাইতো। মোতালেব সাহেবের স্ত্রী প্রতিভাকে রাজশাহী পাঠাতে রাজি হচ্ছিলেন না। প্রতিভা এখানে থাকলে মাইশার মায়ের কাছে অনেকাংশ সাহায্য হতো। বিশ্বস্ত হিসেবে তো ছিলই, সাথে বাহিরের কাউকে কাজের জন্য রাখা লাগতো না। এ যুগে যে বিশ্বস্ত কাজের লোকের বড় অভাব। যে টাকা কাজের লোকদের দিত সেগুলো না হয় ভেবেছিলেন তুলে রাখবেন, সেটা আর হলো কই। আয়শা তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পায়তারা করছে। মাইশার মা প্রতিভার দিকে তাকিয়ে আছেন, প্রতিভার মতিগতি বোঝার চেষ্টা করছেন। যদি রাজি হয়ে যায় তাহলে নিশ্চিত এতদিনের সব পরিকল্পনা ভেস্তে যাবে। মোতালেব সাহেবের স্ত্রী না পারছে মেয়ের পক্ষে বলতে, না পারছে ছেলের বউয়ের পক্ষে বলতে, বাধ্য হয়ে মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। মোতালেব সাহেব যা মত দেবেন তাতেই সবাই রাজি হবে। প্রতিবার নিজেকে একদম জলজ্যান্ত পুতুলের মতো লাগছে। যে যেভাবে পারছে নিজের মতো তাকে ব্যবহার করছে। এই যে
এখন মোতালেব সাহেবের মতামতে প্রতিভাকে রাজশাহীতে যে হচ্ছে, অথচ দুদিন বাদে তার ডাবের পরীক্ষা ছিল, কিন্তু কারোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি বাবাও মনে রাখেনি তার পরীক্ষার কথা। শুধু মুখেই বলেন তিনি চান প্রতিভা যেন অনেক দূর যায়। এভাবে বুঝি তার স্বপ্নগুলো সব ধূলিসাৎ হতে চলল। ভেতরে ভেতরে নিজের প্রতি চাপা অভিমানের জন্মালো। কেন বাকিদের মতো তার জীবনটা হলো না? বেশি কিছু তো চায়নি, অন্তত কয়েকদিন আগের জীবনটা হলেও তো দিব্যি কাটিয়ে দিতে পারতো। তা না হয়ে এভাবে ঘোর আমাবস্যা কেন নেমে এলো? এত কিছুর পর এবার রাজশাহীতে তার জন্য আবার কোনো আমাবস্যা অপেক্ষা করছে কে জানে। বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামালো। প্রতিভা সরাসরি এমন বাড়ির আগে কখনো দেখেনি। টিভি সিরিয়ালের সারা জীবন এত বড় বড় বাড়ির নমুনা দেখে এসেছে। তাদের বাড়িটা যখন বাবা বানিয়েছিল তখন প্রতিভা একবার বলেছিল, বাবা, আমাদের বাড়িটা যদি আরেকটু বড় হতো তাহলে কোনো অংশে জমিদার বাড়ির চেয়ে কম হতো না, তাই না? বাবা সেদিন মুচকি হেসে বলেছিল, আল্লাহ যেটুকু সামর্থ্য দিয়েছে তাতেই শুকরিয়া করতে শেখো মা। চেয়ে দেখো, তোমার যা আছে অন্যদের হয়তো সেটাও নেই। শুকরিয়া আদায় করতে জানলে আল্লাহ অনেক বাড়িয়ে দেন। প্রতিভার ধারণা নিশ্চয়ই আগে এ বাড়ির কর্তা জমিদার বংশের ছিল। দারোয়ান গেট খুলে গাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে ভেতরের দিকে চলে গেল। রাতিশা তার ভাইকে নিয়ে এতক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। প্রতিভা আয়েশার পেছন পেছন যাচ্ছে। আয়েশা ভেতরে যাওয়ার আগে বলে গেলেন, প্রতিভা, তুমি না হয় ভেতরে যাও, আমি তোমার দাদা দাদুকে একটা ফোন করে আসি, কেমন? প্রতিভা জানালো, সমস্যা নেই ফুপু, আপনি কথা বলে আসেন। প্রতিভা বাসার ভেতরে যাবে কি যাবে না সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেছে। রাতিশাও সাথে নেই, সে থাকলেও চলতো। প্রতিভা বাইরে দাঁড়িয়েছিল। এ সময় ভেতর থেকে একজন মহিলা দরজার সামনে এসে দাঁড়ান। তিনি এসে প্রতিভাকে দেখে শুরুতেই কটূক্তি করে বসলেন। বোঝাই যাচ্ছে তিনি প্রতিভাকে সহজভাবে নেননি। কি চাই? আগেই বলে রাখছি, এইখানে কোনো কাজের ব্যবস্থা হবে না। মহিলার কথা শুনে প্রতিভা ভেতর থেকে চুপসে গেছে। এখানে আসতে না আসতেই একেবারে কাজের মেয়ের মতো আচরণ দেখানো শুরু হয়ে গেছে। অবশ্য এই মুহূর্তে সে নিজেকে এর থেকে বেশি কিছু মনেও করছে না। হয়তো ফুপু এসেও একই কথা বলবেন। আসলে নকলে কিছু জানি না, নেই বলছি মানে নেই। মহিলার কথার মাঝে একটা ছেলে এসে দাঁড়ালো। ছেলেটা গম্ভীর গলায় বলল, কি হচ্ছে এখানে? মহিলা হচকুচিয়ে উঠল, বলল, মেয়েটা সে কখন থেকে দরজার সামনে দাঁড়াই আছে, যত বলতেছি এখানে কাজের ব্যবস্থা হবে না, চলে যেতে, যাওয়ার কোনো নামই নেয় না। মহিলার কথা শুনে ছেলেটা প্রতিভার মুখের দিকে একবার তাকালো, তারপর বলল, ও কি মুখ ফুটে একবারও কাজের কথা বলেছে? কথা শেষ করতে ততক্ষণে আয়শারও ফোনে কথা শেষ করে আসে। দরজার সামনে প্রতিভাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, সে কি, তুমি এখনো ভেতরে যাওনি? প্রতিভা আয়েশার দিকে তাকালো। ছেলেটা আয়েশাকে বলল, ছোট চাচি, মেয়েটাকে কি তুমি এনেছো? হ্যাঁ, ও আমার ভাতিজি হয়। পরিচয় শুনে মহিলার চোখে মুখে অপরাধবোধ ফুটে উঠল। ছেলেটি তখন বলল, এতক্ষণ শুধু শুধু মেয়েটাকে কাজের লোক ভেবে কি সব ব্যবহার করলেন, দেখেছেন? আয়েশা এগিয়ে এসে বলল, কি বলছো এসব আহির? প্রতিভা কেন কাজের লোক হতে যাবে? পোশাক আশাকে ওকে কোন দিক দিয়ে কাজের লোকের মতো লাগছে? মাফ করবেন ছোট ভাবি, আমি বুঝতে পারি নাই। বলে মহিলাটি মাথা নিচু করে রইলেন। জবাবে আয়েশা বলল, ঠিক আছে, আপনি ভেতরে যান। প্রতিভা, এসো। ভাইয়া, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার তোমার পালা। বলে চুপ করে রইল রাতিশা। তোর ভাই কেমন সেটা তুই ভালো করেই জানিস। কথা দিয়ে কথা খেলাপ করতে শেখেনি সে, তাই চিন্তা করিস না, হয়ে যাবে তোর কাজ। রাতিশা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আমি জানতাম তুমি কথার খেলাপ করবে না, তোমাকে অনেক থ্যাঙ্কস। এত তাড়াতাড়ি থ্যাঙ্কস দিতে নেই মেরি বহন, থ্যাঙ্কসটা আপাতত তুলে রাখ, পরে দিস। বলে ছেলেটি রহস্যময় হাসি হাসলো।
যেটা দেখে রাতিশা রীতিমতো চুপসে গেল। বলল, এবার আবার কি করতে হবে আমায়? আপাতত কিছুই না, তুই যা জানিস সেটা চেপে রাখ। যদি বাহিরে বেরিয়েছে তাহলে কিন্তু। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না। রাতিশা সেখান থেকে চলে যেতে ছেলেটি রাতিশার অগোচরে বলল, আজকাল কেউ স্বার্থ ছাড়া চলে না রে। যেখানে তুই বোন হয়েও চলিস না, সেখানে আমি কি করে চলি বল? সকালে ব্রেকফাস্ট টেবিলে আয়েশা রাতিশাকে পাঠায় প্রতিভাকে ডেকে নেওয়ার জন্য। প্রতিভা সেখানে যেতে দেখল ডাইনিংয়ে আয়েশা সহ বাসার সবাই উপস্থিত। পরিবারে মোতালেব সাহেবের বয়সী কিংবা তার থেকেও সামান্য বয়সী দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা উপস্থিত রয়েছেন। বোঝাই যাচ্ছে একজন রাতিশার দাদা এবং অন্যজন তার দাদি হবেন। আয়েশা সবার সাথে প্রতিভাকে ভাতিজি বলেই পরিচয় করিয়ে দিল। রাতিশাদের পরিবার একটি যৌথ পরিবার, তা না হলে এত বড় বাড়িতে কম মানুষ থাকবে সেটা হয় কেমন করে? রাতিশার জ্যাঠা ইলিয়াস রহমান, যিনি পেশায় একজন সফল ব্যবসায়ী, এবং রাতিশার জেঠি মিসেস নাবিলা রহমান উপস্থিত ছিলেন। তাদের কথার মাঝে সিঁড়ি বেয়ে ওপরতলা থেকে রাতিশার জ্যাঠাতো ভাই নিবিড় এবং সর্বশেষ কালকে দরজার সামনে দেখা ছেলেটি অর্থাৎ আহিরও তৈরি হয়ে নেমে এসেছেন। সবার মাঝে রাতিশার জেঠি মিসেস নাবিলা রহমান বললেন, বাহ আয়েশা, তোমার ভাতিজি তো দেখতে মাশাআল্লাহ খুব মিষ্টি। প্রতিভা সবার সামনে দাঁড়িয়েছিল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইলিয়াস রহমান বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন মা? চেয়ার টেনে বসো না। প্রতিভা আয়েশার মুখের দিকে তাকাতে তিনিও বসতে সম্মতি দিলেন। তবুও মনের দিক থেকে অনেক সংকোচ হচ্ছিল দেখে ওপাশ থেকে রাতিশার দাদা ইব্রাহিম সাহেব তাকে বসতে বললেন। বসো বসো, সমস্যা নেই, তুমি শুধু ভয় পাচ্ছ। আসলে বাবা, ও তো এখানে নতুন এসেছে, তাছাড়া ও একটু ভীতু টাইপেরও, কিন্তু পড়াশোনায় বেশ ভালো। পরের দিন শুক্রবার, সবার ছুটির দিন হওয়ায় সবাই বাসাতেই ছিল। বিকেলের দিকে বাসার বাহিরের কয়েকটা ফ্রেন্ড আসে। আহির এবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে সুবাদে বাসায় তার বন্ধু মহলের সবাইকে আমন্ত্রণ করেছে। প্রতিভা হইচই শুনে কৌতূহলবশত নিজের রুমের বাইরে বেরোতে তাদের সামনে পড়ে গেছে। প্রতিভাকে দেখে একজন বলে ফেলল, আহে মেয়েটা। কথাটা শেষ করতে পারলো না, তার আগেই পাশ থেকে আরেকজন বলে উঠল, শালা, অভ্যাস আর বদলাতে পারলি না, যেখানে সেখানে খালি মেয়ে দেখার ধান্দা খুঁজিস। আহির মেহরাবের দিকে তাকাতে মেহরাব বুঝে গেল। কথা ঘুরিয়ে বলল, ভূতের মুখে রাম নাম শুনি, এখানে সবাই জানে কে কেমন, বুঝেছো? সুতরাং লাজ লজ্জা থাকলে নতুন করে কথা তোলাইস না। মেহেরি ভরকে গেল মেহরাবের কথায়। সবার সামনে মেহরাব এভাবে তাকে লজ্জা দিয়ে দেবে তা হয়তো ভাবেনি। সব থেকে বড় ব্যাপার, তাদের থেকে দূরে থাকায় প্রতিভা মেহরাবের প্রথম কথাটি শোনেনি। প্রতিভাকে বেরোতে দেখে আয়েশা এগিয়ে এলেন। রান্নাঘরে নাবিলা রহমানের সাথে তাকেও রান্নার কাজে হাত লাগাতে হচ্ছে। এটাই তাদের বাসার নিয়ম। বাসায় যতজন কাজের লোকই থাকুক না কেন, রান্নার কাজে ঘরের বউদের উপস্থিত থাকতে হবেই। আহিরের বন্ধুরা রাতে ডিনার করে বাড়ি ফিরবে, এমনটাই আহির জানিয়েছে। সে কি প্রতিভা, তুমি সারাদিন ঘরে কি করো? বাহিরে তো দেখছি বের হতেই যাচ্ছ না। এভাবে একা একা ঘরে ঘরে থাকার জন্য এখানে এনেছি তোমায়। প্রতিভা সহজ সরল স্বীকারোক্তিতে জানালো, ফুপু, আমায় কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। তোমাকে ঘরের কাজ কিছুই করতে হবে না। আপাতত রেহাবকে খুঁজে নিয়ে এসো। ছেলেটা অনেক দুষ্টু, দেখোই তো কখন কোথায় কোন আকাম ঘটায় কে বলতে পারে। বাসায় বয়োজ্যেষ্ঠ মহিলা আহিরের দাদি হাওয়া বেগম। সংসারে তার মতের বাইরে কেউ কোনো কথা বলতে পারে না। বৃদ্ধা এক কথার মানুষ, এমনকি তার কথায় স্বামী ইব্রাহিম সাহেব পর্যন্ত নড়চড় করেন না। হাওয়া বেগমের সামনে পড়তে তিনি একগাল পান চিবাতে চিবাতে বললেন, বাব্বা, ছোট বৌমা দেখি নবাবের বেটি ঘরে তুলেছে।
দিনের বেলা চাঁদ দেখা গেলেও তাকে সহজে দেখা যায় না। হ্যাঁ, ব্যাপার কি? আয়েশা ততক্ষণ যে ভয়টা পেয়েছে ঠিক সেটাই হয়েছে। হাওয়া বেগম প্রচন্ড খুঁত ধরার মানুষ। শুরুতেই তিনি আয়েশাকে জিজ্ঞেস করলেন, তার ছোট বৌমা, তোমার ভাতিজির নামটা অন্য আরেকটা ছিল, কি যেন নাম? মাইশা। আম্মা, ওর নাম মাইশা। কি সব নাম রাখে আজকাল যুগের, বুঝি না বাপু। এই নামও তো অনেক কঠিন। আগেকার নামই ভালো ছিল। যাকগে, এটা তোমার কোন ধার করা ভাইয়ের মেয়ে বলো দেখি? আম্মা, প্রতিভা আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। এবার রাতিশার সাথে রাবিতে পরীক্ষা দেবে, তো তাই নিয়ে এসেছি। আর রাজশাহীতে ওর আত্মীয় বলতে কেবল আমি আছি। হাওয়া বেগম প্রতিভাকে সাফ সাফ জানিয়ে দিলেন, সেটা না হয় বুঝলাম, তা মেয়ে এই বাড়িতে কিন্তু থাকলে হলে এমনি এমনি থাকা যাবে না, বুঝছো? এ বাড়িতে কিছু নিয়ম কারণ আছে। যখন যা বলবো ওইগুলো মানতে পারলে থাকবা, নইলে থাকার কাম নাই কইলাম। এখন যাও তো, আমার রিহাব দাদুর ভাইকে খুঁজে আনো গিয়ে। বাসার সামনে বাগানে দাঁড়িয়ে রাতিশা কারোর সাথে চিৎকার করে কথা বলছে। কথার ধরন শুনে মনে হচ্ছে সে ওভাবে কাউকে হুমকি দিচ্ছিল। এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, যা বলছি মেনে নাও, না হলে তোমার হাল কি হবে সেটা তুমি নিজেও জানো না। পেছনে প্রতিভার উপস্থিতি টের পেতে রাতিশা কথা বলা থামিয়ে দিল। মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, আরে তুমি তুমি এখানে কি করছো? ফুফু রিয়াফকে খুঁজতে পাঠিয়েছে, বললেন ওকে যেন চোখে চোখে রাখি। ও অনেক পাজি ছেলে, ওকে সামলাতে আমাদের সবার অবস্থা খারাপ যায়। প্রতিভা রিহাবকে আশেপাশে খুঁজছে। প্রতিভাকে যেতে দেখে রাতিশা যেন হাঁফ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, শুধু ভাইয়ার জন্য এসব ছাইপা সহ্য করতে হচ্ছে, না হলে রাতিশা ওদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখার মেয়ে। একবার শুধু আমার কাজটা হয়ে যাক, তারপর সব মজা সুদে আসলে তুলবো। আমার ধারে কাছে ঘেঁষার মতো কোনো যোগ্যতাই নেই এই মেয়ের। কাল রাবির ভর্তি পরীক্ষা। প্রতিভা মনে মনে ভীষণ চিন্তিত। কালকে পরীক্ষা কেমন হবে? ডাবিতে তো দিতেই পারলো না। যদি এবারে এটাতে না আসে তাহলে জীবনে আর কোনো আশা থাকবে না। একেবারে মাঝরাস্তায় এসে এভাবেই স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে হবে। ছোট থেকে নিজেকে নিয়ে কত স্বপ্ন দেখে এসেছে প্রতিভা। এই মুহূর্তে বাবাকে ভীষণ মনে পড়ছে। ঢাকা থেকে আসার দিন কথা হয়েছিল, তারপর আর কথা বলার সুযোগ হয়নি। প্রতিবার প্রতিটি পরীক্ষার সময় বাবা দিয়ে আসেন, আবার নিয়ে আসতেন। বাবাকে পাশে পেলে নিজেকে অত্যন্ত সাহসী মনে হয় প্রতিভার। কিন্তু কাল বাবা সাথে থাকবেন না। আয়েশার কাছে কি একবার গিয়ে বলবে যে সে বাবার সাথে কথা বলতে চায়? ভাবতে ভাবতে মনে হলো রাতিশাকেও তো বাসা থেকে পার্সোনাল ফোন দেওয়া হয়েছে। তাকে বললে সে নিশ্চয়ই না বলবে না। সত্যি তাই হলো। রাতিশার কাছে গিয়ে অল্প সময়ের জন্য ফোন চাইতে রাতিশা দিয়ে দিল। প্রতিবার অগোচরে আরো একজনও কালকের জন্য নিশ্চিত। কালকের পরীক্ষায় পারবে প্রতিবার জীবন বদলে দিতে, না হলে সবকিছু তার ক্ষমতার বাহিরে চলে যাবে। গেটের বাহিরে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে, সাথে অভিভাবকরা তো আছেনই। অভিভাবক হিসেবে কারোর বাবা তো কারোর মা। এখানে একমাত্র অভিভাবকহীন হয়তো প্রতিভাই আছে। রাতিশা আর প্রতিভার সাথে ইব্রাহিম সাহেব এসেছেন। রাতিশাকে যেমন হলে মাথা ঠান্ডা রাখার জন্য বলছেন, তেমন প্রতিভাকেও সেরকমটিই বলেছেন। এ বাসায় কেউ তাকে সহজে না নিলেও ইব্রাহিম সাহেব নিজের আরেকটি নাতনি হিসেবেই তাকে মেনে নিয়েছেন। তাই তো রাতিশার পাশাপাশি তাকেও সমানভাবে মূল্যায়ন করছেন। পরীক্ষা শুরু হয়ে গেছে। হলে প্রবেশ করতে দেখা গেল রাতিশার সামনে প্রতিভা পড়েছে। প্রশ্নপত্রের বেশিরভাগ প্রশ্নই প্রতিভার পাড়া প্রশ্ন থেকে এসেছে বুঝতে পেরে মনে মনে আল্লাহর নিকট শুকরিয়া জানালো। আল্লাহর কাছে আপাতত একটাই ফরিয়াদ, অন্তত এবার যেন কোনো ঝামেলা না হয়। এদিকে রাতিশার তেমন কিছুই কমন পড়েনি। হলের কয়েকজন মনোযোগ দিয়ে লিখছে, তো কয়েকজন ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কারণ প্রতি আসনের জন্য রয়েছে কমপক্ষে ৪৫ থেকে ৫০ জন শিক্ষার্থী।
সবার মধ্যেই চলছে ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে জেতার লড়াই। রাতিশা সামনে তাকিয়ে দেখলো প্রতিভা দিব্যি কোনো দিকে না তাকিয়ে এমসিকিউ দাগিয়ে যাচ্ছে। বেচারি না পারছে প্রতিভাকে ডেকে জিজ্ঞেস করতে, না পারছে নিজের সবগুলো কমপ্লিট করতে। ভার্সিটির বাইরে নিজের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আহির। চাইলেই অনায়াসে ভেতরে যেতে পারত, কিন্তু গেল না। ভেতরে তার পরিবারের দুজন মানুষ পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষ হতে দেখা গেল শিক্ষার্থীরা বেরিয়ে আসছে, কেউ প্রফুল্ল মনে তো কেউ মুখ ভার করে। ইব্রাহিম সাহেব এসে নাতির পাশে দাঁড়ালো। সে সময় রাতিশার পেছন পেছন প্রতিভাও বেরিয়ে আসে। রাতিশার মুখে আষাঢ় মাসের কালো মেঘ ছেয়ে গেছে। প্রতিভার তেমন পরিবর্তন বোঝা গেল না। ইব্রাহিম সাহেবের দিকে তাকিয়ে আসতে তিনি জিজ্ঞেস করলেন, এক্সাম কেমন হয়েছে রাশিতা? রাতিশা কিছু না বলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। তাতে যার যা বোঝার বুঝে গেল। বাসায় এসে কারোর সাথে কোনো কথা বলল না, কিন্তু প্রতিভাকে কেউই কিছু জিজ্ঞেস করলো না। সবার ধারণা দুজন এইচএসসিতে A+ পাওয়া শিক্ষার্থী। যেখানে রাতিশার ভালো হয়নি সেখানে প্রতিভার কিভাবে ভালো হবে। শুধু সবার মাঝে আহির কেবল জিজ্ঞেস করেছিল, কেমন হয়েছে পরীক্ষা? প্রতিভা ভনিতা ছাড়াই জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। এভাবে কয়েকদিন কেটে গেল। অবশেষে কাঙ্ক্ষিত দিনটি এলো। রেজাল্ট বেরোতে দেখা গেল প্রতিভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, আর রাতিশা পায়নি। এ নিয়ে বাসায় তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছে রাতিশা। আয়েশার কাছে গিয়ে মিথ্যে অভিযোগ জানালো প্রতিভার সব কমন পড়েছিল।